বাণীর সেই ছোটবেলার ছবি দেখে বাণীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বান্টির বাড়িতে চলে যায় অনিরুদ্ধ, আর সেখানে বান্টি তার বাবার ছবিতে মালা দিতে থাকে। আর তখনই অনিরুদ্ধকে দেখে চমকে যায় বান্টি। বান্টিকে তখন বলতে লাগলো, আমি তোমার বাবার সম্পর্কে কিছু কথা জানতে এসেছি, তুমি সত্যি করে সবটা বলবে তো? বান্টি তখন কিছুই বলে না। আর তখনই অনিরুদ্ধ বান্টির হাতে টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, সত্যি করে সবটা বলো তো, হলে আমি তোমাকে যত টাকা প্রয়োজন তত টাকা দেবো। তখনই বান্টি খুশি হয়ে যায় আর বান্টি বলতে লাগলো, কি জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করুন। তখনই বান্টিকে জিজ্ঞাসা করে তার বাবা কিভাবে মারা গিয়েছে। বান্টি তখন বলতে লাগলো, শুনেছি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মৌলি ম্যাডাম যেদিন হাসপাতালে জন্ম হয়েছিল সেই দিনই বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই কথাটা শুনতে অনিরুদ্ধ তখন মনে মনে বলতে লাগলো, নকুল কাকার কথাগুলো তাহলে তো সত্যিই মনে হচ্ছে, সমস্ত হিসাবগুলি একে একে মিলে যাচ্ছে কি করে তাহলে। এরপরে অনিরুদ্ধ বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে বাণীকে বলতে লাগলো, ও বাণী তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাণী তখন বলতে লাগলো, না না আমি খেতে পারবো। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, না আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি খাবারটা খেয়ে নেবে। এই বলে ওর জন্য স্যুপ নিয়ে আসে আর বলতে লাগলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমাকে উঠতে হবে না। বাণী তখন বলতে লাগলো, আমাকে যদি এভাবে বসে বসে খাইয়ে দাও না তাহলে আমি কুঁড়ে হয়ে যাব, এবার তোমাকে সারা জীবন বসে বসে খাওয়াতে হবে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। ও তুমি না বসে থাকলে আমি তোমার সব খেয়াল রাখবো। এরপরে অনিরুদ্ধ যখন বাণীকে খাইয়ে দিতে যাবে, আর তখনই সেই মুহূর্তে বাণী বলতে লাগলো, তুমিও অনেক টেনশন করেছো, অনেক ধকল গিয়েছে, তাই তোমারও খাওয়া দরকার। এই বলে বাণী তখন অনিরুদ্ধকে খাইয়ে দেয়। আর তখনই সেই মুহূর্তে তানিয়া ঘরে চলে আসে, আর তানিয়ার হাত থেকে হঠাৎ করে একটা অ্যালবাম পড়ে যায়। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, এই মামাম তোমার হাত থেকে এটা কি পড়ে গেল? তানিয়া তখন বলতে লাগলো, মায়ের ছোটবেলার ছবির যে অ্যালবামটা সেটা দিদুনকে দেখাতে গিয়েছিলাম আর সেটাই পড়ে গিয়েছে। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, ঠিক আছে মামাম আমি তুলে রাখছি, তুমি এটা এদিকে দাও আমি নিয়ে রাখছি। তুমি খেয়েছো? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি খেয়েছি। বাণী তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে ভালো মায়ের সাথে গিয়ে শুয়ে পড়ো। এরপরে যখন তানিয়া ঘর থেকে চলে যায় তখনই অনিরুদ্ধ সেই অ্যালবামটা তুলে রাখতে যাবে, আর হঠাৎ করে অ্যালবাম থেকে পুরনো দিনের সেই ছবিগুলি নিচে পড়ে যায়। তখন অনিরুদ্ধ ওই ছবিটা দেখে রীতিমতো চমকে যায়, আর গলার মধ্যে সেই লকেটটা দেখে ও অবাক হয়ে যায়। অনিরুদ্ধর মনে পড়ে যায় তখন অনিরুদ্ধ ছোটবেলায় জলে পড়ে গিয়েছিল আর বাণী তাকে জল থেকে বাঁচিয়েছিল। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, এই ছবিটা এখানে কোথা থেকে এলো? তারপরে বাণীর কাছে গিয়ে বাণীকে বলতে লাগলো, বাণী এই ছবিটা কার? এই ছবিটা এখানে কি করে এলো? তুমি কি ওকে চিনো? তখন বাণী বলতে লাগলো, হ্যাঁ চিনি তো, ওই ছবিটা তোমার সামনে যে বসে আছে তার। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, কি বলছো এসব? এই ছবিটা তোমার? তখনই বাণী বলতে লাগলো, হ্যাঁ এই ছবিটা আমার, আমার ছোটবেলার ছবি। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, তাহলে তুমি এতদিন আমাকে বলনি কেন? বাণী তখন বলতে লাগলো, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমি বলতে পারিনি, পরে ভেবেছিলাম সময় হলে আপনাকে সবটা বলবো, আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন, তাই আমি আপনার জন্য কিছু করতে চাই। এই কথাটা বললে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি তোমাকে না কোথায় খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, দেখো ঈশ্বরের কি অসীম কৃপা, ঈশ্বর চেয়েছেন আমাদের দুজনকে তাই এক করে দিয়েছেন। আমি তো ওই দিন তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে যতটুকু সম্ভব সাহায্য করব। এদিকে মৌলি বাড়িতে বসে বসে কিছু একটা বানাচ্ছে, আর তখনই নয়নতারা বলতে লাগলো, ও কি করছে সেটা না আমার সন্দেহ হয়, দেখি তো কি করছে। আর তখনই মৌলিকে জিজ্ঞাসা করে, ও কি করছে? মৌলি তখন বলতে লাগলো, এটা দেখো একটা কোট পেপার, আর সেখানে না আমি বানাচ্ছি। এবার জানো ও গ্র্যান্ডমমি অনিরুদ্ধ আমার কথায় উঠবে বসবে সব কিছু করবে। এই কথাটা বলার সাথে সাথে তখন পিনাকি এসে কথাটা শুনে ফেলে আর বলতে লাগলো, কেন কেন অনিরুদ্ধ তোর কথায় উঠবে বসবে, তোর গোলাম হয়ে থাকবে বল? তখনই তাড়াতাড়ি করে মৌলিকতা ঘুরিয়ে ফেলে, আর তখন নয়নতারার সামনে এসে যায় আর এসে বলতে লাগলো, ও এই এসব কি বলছিস? ও কিছু একটা লিখছে, মনে হয় বিকির জন্য লিখছে, আর বাবা হয়ে তুই সেটা দেখবি? তখন পিনাকি সন্দেহ হয়ে যায়। পিনাকি তখন বলতে লাগলো, ও শুনো ছোটো মা, তুমি না সবসময় ওকে প্রশ্রয় দেবে না, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। এই তুই সত্যি করে বলতো, বাণীকে ছুরি মারার পিছনে তোর হাত কিনা? তখন সেখানে ঈশানী আর দাদুও চলে আসে, আর এসে ঈশানী তখন বলতে লাগলো, পিনাকি তুমি কি বলছো, কি বলছো? ওই দিন প্রশান্ত তো বলেইছে, সব কিছু সত্যি স্বীকার করেছে। তখনই পিনাকি বলতে লাগলো, তারপরও না আমার কেমন একটা
গন্ডগোল মনে হচ্ছে। কারণ তুমি ভেবে দেখো না ওই ছেলেটা কি বলেছিল? ও কার স্বামী বলেছিল। তারপর আমাকে গুলি লাগা। কে গুলি করেছে সেটাও জানি না। তারপর বানের উপর হামলা সমস্ত ঘটনাগুলি একের পর এক কিভাবে জানি মিলে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই ঘটনাগুলির মধ্যে একটা যোগসূত্র আছে। আর সেই কি যোগসূত্র সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তখন নয়নতারা বলতে লাগলো, "তুই বেশি ভাবিস তো পিনাকি, সেইজন্য তোর এমনটা মনে হচ্ছে। বুঝতে পারছিস? এভাবে উল্টোপাল্টা ভাবা বন্ধ কর।" তখনই পিনাকি বলতে লাগলো, "শোন মৌলি, আমি তোকে এখনো বলছি, আবারও বলছি, তুই না কোনো ভুলভাল স্টেপ নিবি না। তোকে আমি বারবার সাবধান করে দিচ্ছি।" ঈশানী তখন বলতে লাগলো, "পিনাকি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কেন ওকে এভাবে সন্দেহ করছো?" পিনাকি তখন বলতে লাগলো, "সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। তুমি কেন বুঝতে পারছো না? আমার মনে হচ্ছে মৌলি কিছু একটা করার চেষ্টা করছে। আর ও সেটা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছো?" তখনই ঈশানী বলতে লাগলো, "এটা তোমার ভুল ধারণা। তুমি বুঝতে পারছো না।" পিনাকি তখন বলতে লাগলো, "আমার না কোনো ভুল ধারণা হয় না। আমি কিছুতেই হিসেবটা মিলাতে পারছি না।" আর তখনই সেখানে চলে আসে নকুল। নকুল সবটা কথা শুনে মনে মনে বলতে লাগলো, "না, আমার যে স্মৃতি ফিরে এসেছে সেটা আমি কাউকে বললে চলবে না। এবার এবার আমাকে কিছু একটা বলতেই হবে ওখানে গিয়ে।" আর তখনই নকুল চলে আসে সে পিনাকির কাছে। আর এসে বলতে লাগলো, "শোন, ওই মেয়েটাকে না বাড়ি থেকে বের করে দে। ওই মেয়েটা ভালো না। ওই মেয়েটা একটা খারাপ মেয়ে। বাড়ি থেকে বের করে দে।" আর তখন দাদু প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, এই পিনাকি, তোর সাথে ওই কি ঘুসুর ফুসুর ফুসুর করছি। আমি বারবার ওকে নিষেধ করেছি না আমাদের সামনে যেন ও না আসে। আমাদের পরিবারের যে বিষয়ে ও যেন কোনো কথাই না বলে। এই নয়ন, তুমি তুমি কেন কিছু বলছো না? এদিকে হাঁটু গেড়ে বসে অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমি তোমাকে কত না খুঁজেছি। আর তুমি সেই আমার ভালোবাসার মানুষটা আমার বাড়িতেই বসে আছো, সেটা না আমি ভাবতেই পারছি না। আর আমি তোমাকে এতদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছি। ই কোত্থাও খুঁজে পাইনি। আমি একবার জন্য বুঝতে পারিনি তুমি আমার সেই ভালোবাসার মানুষ।" এই বলে বাণীর হাত ধরে বাণীকে বলতে লাগলো, "আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কোনোদিন হারাতে পারবো না। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে দেব না। আমি তোমাকে চিরকাল আমার কাছে আগলে রাখবো।" এদিকে পিনাকি বলতে লাগলো, "বাবা, তুমি কেন বুঝতে পারছো না? মৌলি আমাদের থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তোমাকে আমি বারবার বলছি, তুমি আমার কথাটা বুঝতে পারছো না তো? পরে বুঝবি।" তখনই নকুল বলতে লাগলো, "একদম ঠিক কথা, একদম ঠিক কথা।" নয়নতারা তখন বলতে লাগলো, "এই বাবা, তুই এখানে কেন এসেছিস? তুই ওষুধ খেয়েছিস? ওষুধ?" তখন নকুল বলতে লাগলো, "কিসের ওষুধ? কী ওষুধ? তোমরা আমাকে ভাত পর্যন্ত দাও না। ওষুধ খেলে কি পেট ভরে? ভাত না খেলে আমাকে ভাত দাও না।" তখনই ঈশানী এসে বলতে লাগলো, "দাদা, আপনি এসব কী বলছেন? আপনি ঘরে যান, আপনার জন্য আমি খাবারটা নিয়ে যাব।" বলছি তো। তখন নকুল বলতে লাগলো, "না, তোমরা খাবে পোলাও মাংস, আমাকে আমাকে কি দেবে?" এরপরে নকুলকে যখন নিয়ে যেতে লাগে তখন হঠাৎ করে নকুল এমনভাবে চড় দেয় বান্টির গালে, আর যে চড়টা গিয়ে লাগে মৌলির গালে। মৌলি তখন রেগে নকুলের দিকে তাকিয়ে থাকে। এদিকে বাণীকে অনিরুদ্র তার ভালোবাসার কথা জানিয়ে বলতে লাগলো, "বাণী, তুমি হলে আমার সেই ভালোবাসার মানুষ যাকে চিরটাকাল আমি খুঁজে বেরিয়েছি। আজকে আমি তোমাকে কাছে পেয়েছি।" এই বলে বাণীকে বুকে জড়িয়ে বলতে লাগলো, তোমাকে আমি চিরজীবন আমার বুকে এভাবে আগলে রাখবো। কোনো বিপদ আমি তোমার কাছে আসতে দেব না।" বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে এতটা ভালোবাসেন?" অনুরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তোমাকে না